আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা অষ্টম অধ্যায়ের মুনাফা দ্বিতীয় চ্যাপ্টারের দ্বিতীয় চ্যাপ্টার অঙ্ক করব। ঠিক আছে, তো প্রথম প্রশ্ন 2.1 2.1 প্রথম প্রশ্নে যাওয়ার আগে আমরা কিছু জিনিস দেখব। দেখি মুনাফা কি, মুনাফা কি দ্বারা প্রকাশ করা হয়। মুনাফা হচ্ছে শাব্দিক অর্থে হচ্ছে এটা হচ্ছে একটা লভ্যাংশ অথবা এটা হচ্ছে সুদ। ঠিক আছে, এটাকে আয় দ্বারা প্রকাশ করা হয়। এখন আয়ের সূত্র হচ্ছে PNR। ঠিক আছে, যেখানে পি হচ্ছে মূলধন আর এন হচ্ছে সময় আর হচ্ছে মুনাফার হার। ওকে, এখানে মুনাফা আসল কি? মুনাফা আসল বলতে বোঝায়, মুনাফা আসল বলতে আসলের সাথে মুনাফা যোগ অবস্থায় বোঝায়। মানে হচ্ছে আসল যোগ মুনাফা। আসল যোগ আয়ের সূত্র হচ্ছে PNR, যেখানে পি কমন নিলে 1 প্লাস NR থাকে, অর্থাৎ এ এর সূত্র হচ্ছে P ইন্টু 1 প্লাস NR। ওকে, এখন আমরা এই চ্যাপ্টারে সূত্র এই দুইটাই শিখব। ঠিক আছে, ওকে। আরেকটা বিষয় হচ্ছে, ধরো আমি এই মার্কারটা কিনছি 30 টাকা দিয়ে। ঠিক আছে, 30 টাকা দিয়ে আমি এটা কিনলাম, মানে ক্রয় করলাম। ক্রয় মূল্য হচ্ছে 30 টাকা। যদি আমি এটা বিক্রয় করি 35 টাকা দিয়ে, তাহলে এখানে 5 টাকা লাভ হবে। ঠিক আছে, এই 5 টাকা লাভ, এটা হচ্ছে লাভ। লাভটা আমরা পাইলাম এই 35 টাকা থেকে এই 30 টাকা মাইনাস, অর্থাৎ বিক্রয় থেকে ক্রয় মূল্য বিয়োগ করে পাইলাম আমরা লাভ। বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। ওকে, তারপরে আবার দেখো, ধরো এখন আমরা ক্রয় করলাম 35 টাকা দিয়ে এবং বিক্রয় করলাম 30 টাকা দিয়ে, তাহলে 5 টাকাটা লস হলো। কি হলো? লস হলো। লস এর বাংলা হচ্ছে ক্ষতি। ঠিক আছে, তাহলে এখানে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বিয়োগ হবে। ঠিক আছে, তাহলে এখানে ক্রয় মূল্য মাইনাস হবে বিক্রয় মূল্য। বোঝা গেছে? তার মানে যাই করছি আমি ক্রয় মূল্যের উপর হিসাব করে করছি, ক্রয় মূল্যের উপর নির্ভর করে। এজন্য আমরা বলতে পারি লাভ বা ক্ষতি ক্রয় মূল্যের উপর নির্ভরশীল। ঠিক আছে, লাভ বা ক্ষতি ক্রয় মূল্যের উপর নির্ভরশীল। আমি যদি এটা 30 টাকা দিয়ে কিনে যদি 35 টাকা দিয়ে বিক্রি করি, তাহলে আমার এখানে লাভ হয়েছে 5 টাকা। আর যদি আমি এটা 25 টাকায় বিক্রি করি, তাহলে আমার ক্ষতি হয়েছে 5 টাকা। তাহলে আমি যে লাভ করলাম বা লস করলাম, এটা আমার এই ক্রয় মূল্যের উপর নির্ভর করছে। ঠিক আছে, যদি ক্রয় মূল্য যদি 30 টাকা হইতো আর বিক্রয় মূল্য যদি 30 টাকা হইতো, তাইলে কোনো লাভ হইতো না। ঠিক আছে, তাহলে বুঝলাম আমরা এটা যে লাভ অথবা ক্ষতিটা নির্ভর করে আমার কিনা দামের উপরে। ঠিক আছে, ওকে। এখন আরেকটা বিষয় খেয়াল করো যে পাইকারি বিক্রেতা কি? পাইকারি বিক্রেতা কে আর খুচরা বিক্রেতাকে, আর ক্রেতাকে। ওকে, দেখো বাজার থেকে বড় দোকান থেকে যারা কিনে ছোট দোকানে, বাড়ির পাশে অথবা কোনো রাস্তার পাশে যে সকল দোকানে চকলেট একটা একটা করে বিক্রি করে, তারা হচ্ছে খুচরা বিক্রেতা। আর যেই দোকানদারে যে বাজারে যে দোকানদার খুচরা বিক্রেতার কাছে একসাথে এক বক্স চকলেট বিক্রি করে, তারা হচ্ছে পাইকারি বিক্রেতা। তাহলে পাইকারি বিক্রেতা এবং খুচরা বিক্রেতার মাঝে পার্থক্য হচ্ছে কেউ বিক্রি করে একসাথে,
আর কেউ বিক্রি করে ব্যাঙ্গে ব্যাঙ্গে একটু একটু করে, ঠিক আছে? তাইলে দুজনই হচ্ছে বিক্রেতা। এখানে ক্রেতা কার কাছ থেকে কিনতে পারে? খুচরা বিক্রেতার কাছ থেকে কিনতে পারে, আবার পাইকারি বিক্রেতার কাছ থেকেও কিনতে পারে। কিন্তু এখানে বিষয় হচ্ছে খুচরা প্রয়োজন অনুসারে কিনবে, এই জন্য সে বেশিরভাগ সময় খুচরা বিক্রেতার কাছ থেকে কিনবে এবং সে একটা দুইটা চকলেট হিসেবে কিনবে, ঠিক আছে? মনে রাখো, খুচরা বিক্রেতার যে মূল্যে বিক্রয় করবে সেটা হচ্ছে ক্রেতার ক্রয় মূল্য, আর খুচরা যে মূল্যে ক্রয় করবে সেটা হচ্ছে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য, ঠিক আছে? অর্থাৎ পাইকারি বিক্রেতা যে মূল্যে বিক্রয় করবে সেটা হচ্ছে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য, আর খুচরা বিক্রেতা যে মূল্যে বিক্রয় করবে সেটা হচ্ছে ক্রেতার ক্রয় মূল্য। বোঝা গেছে? এই পর্যন্তই হচ্ছে এখানে বেচা কেনার শেষ পর্যায়ে, ঠিক আছে? আবার পাইকারি বিক্রেতা তো কারো না কারো কাছ থেকে কিনছে, না কিনলে তো সে পণ্য পাবে না। তাহলে মনে করো পাইকারি বিক্রেতা কিনছে কোম্পানির কাছ থেকে, সে যে টাকা দিয়ে কিনছে ওইটা হচ্ছে পাইকারি মূল্য, ঠিক আছে? পাইকারি বিক্রেতা যে মূল্যে কিনলো আর যে মূল্যে বিক্রয় করলো সেটা তো সমান হবে না, কারণ কেউ তো ব্যবসা করে লাভের জন্য। তাহলে সে যে লাভটা করবে সেটা করবে এই খুচরা বিক্রেতার কাছে, আর খুচরা বিক্রেতা আবার আরেকটা লাভ করবে ক্রেতার কাছ থেকে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা মূল প্রশ্নে যাই। মূল প্রশ্নটা হচ্ছে এরকম যে একটি পণ্যদ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার 20% এবং খুচরা বিক্রেতার 20% লাভ হয়। হ্যাঁ, 1 নম্বর প্রশ্ন, একটি পণ্যদ্রব্য বিক্রয় করে পাইকারি এবং খুচরা বিক্রেতার 20% লাভ হয়। এরপর প্রশ্ন হচ্ছে, যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য, যদি এই বিক্রয় মূল্যটা যদি খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য 576 টাকা হয়, তাহলে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত নির্ণয় করো। দেখো এখানে একটা বিষয় দেখো, উনি যে টাকা দিয়ে ক্রয় করছে সেটাই হচ্ছে উনার বিক্রয় মূল্য, উনার বিক্রয় মূল্য। তার মানে এখন খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য দেওয়া আছে 576 টাকা এবং ওই জায়গায় উনি 20% লাভ করছে। তাহলে এখানে উনার ক্রয় মূল্য কত ছিল সেটা বের করা যাবে, আর ওইটা বের করার পরে আমরা সিদ্ধান্ত নিতে পারবো যে এটাই ছিল পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। পাইকারি বিক্রেতাও আবার 20% লাভ করছে, বিদায় আমরা তার ক্রয় মূল্যটাও বের করতে পারবো, ঠিক আছে? ওকে, আমরা এখানে লিখি যে 20% লাভে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 100 যোগ 20 মানে হচ্ছে 120 টাকা। এখন আমরা কি বের করব? খুচরা বিক্রেতার দেওয়া আছে বিক্রয় মূল্য, বের করব ক্রয় মূল্য। যা বের করব তা আমরা ডান পাশে রাখব। ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য কত দিয়ে কিনছিল? 100 টাকা দিয়ে, ঠিক আছে? ক্রয় মূল্য 100 টাকা। বিক্রয় মূল্য অর্থাৎ বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। যা হিসাব করতেছি খুচরা বিক্রেতার হিসাব করতেছি। এখন বিক্রয় মূল্য যদি 1 টাকা হয় তাহলে ক্রয় মূল্য হচ্ছে 100 ভাগ হচ্ছে 120 টাকা, ঠিক আছে? অতএব বিক্রয় মূল্য যদি কত হয়? বিক্রয় মূল্য ছিল 576 টাকা। 576 টাকা হলে ক্রয় মূল্য কত? 100 গুণ 500
76 ভাগ হচ্ছে 120 টাকা। তাহলে কত হইল? এই শূন্য কাটা, তারপরে এখানে কাটো 2 দ্বারা কাটলে 5, আর এখানে 2 দ্বারা কাটলে 6, তারপরে 6 নং 54, এখানে থাকলো 3, 3 আর 6 36, 6 6 36, তারপরে 5 6 30, হাতে রইল 3, এরপরে 5 নং 45 আর 3 হচ্ছে 48, এত টাকা। ঠিক আছে, ওকে। এটা হচ্ছে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য। এটা কার? খুচরা বিক্রেতার ক্রয় মূল্য। এটা কে বিক্রি করছে? পাইকারি বিক্রেতা খুচরা বিক্রেতার কাছে বিক্রয় করছে। তার মানে অর্থাৎ পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য 480 টাকা। মানে উনি খুচরা বিক্রেতার কাছে 480 টাকা দিয়ে বিক্রি করছে এবং ওই টাকায় বিক্রি করায় উনি 20% লাভ করছে। তার মানে অবশ্যই উনি এই 480 টাকা দিয়ে ওই পণ্যটা কিনেন নাই, উনি আরো কম দাম দিয়ে কিনে তারপরে 480 টাকা দিয়ে বিক্রি করছেন। ঠিক আছে, তাহলে আমরা বলবো আবার 20% লাভে পাইকারি বিক্রেতার ক্রয়মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 100 যোগ 20 মানে হচ্ছে 120 টাকা। ওকে, এখন দেখো পাইকারি বিক্রেতার আমরা কি বের করব? ক্রয় মূল্য বের করব। ঠিক আছে, যেহেতু ক্রয় মূল্য বের করব তাহলে আমরা এখানে ক্রয় মূল্য ডান পাশে রাখবো। ঠিক আছে, ক্রয় মূল্য দেখো, যদি বিক্রয় মূল্য 120 টাকা হয়, বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। এটা কার? এটা হচ্ছে পাইকারি বিক্রেতার। ঠিক আছে, ওকে। তাহলে বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য হবে 100 ভাগ 120 টাকা। ঠিক আছে, তাহলে এখানে বিক্রয় মূল্য কত ছিল? এই যে 480 টাকা। 480 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হচ্ছে 100 গুণ 480 ভাগ 120, এত টাকা। 0 0 কাটা, 48কে 12 দিয়ে ভাগ করলে হবে 4, এরপরে 100 গুণ 4 মানে হচ্ছে 400 টাকা। ঠিক আছে, এটাই হচ্ছে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য। অর্থাৎ উনি 400 টাকা দিয়ে একটা পণ্য কিনে খুচরা বিক্রেতার কাছে বিক্রয় করছেন 480 টাকা দিয়ে। আবার ওই খুচরা বিক্রেতা এই 480 টাকার জিনিস উনি ব্যঙ্গে খুচরা বিক্রি করে ক্রেতার নিকট 576 টাকা পাইছেন। অর্থাৎ উনি লাভ করছেন 20%। ঠিক আছে, ওকে। তাহলে এই অঙ্কটা যদি তোমরা বুঝে থাকো, পরের অঙ্কতে আমরা চলে যাচ্ছি। ঠিক আছে, পরের অঙ্কে চলে যাই। পরের অঙ্ক বলছে একজন দোকানদার কিছু ডাল 2375 টাকা দিয়ে বিক্রয় করায় তার 5% ক্ষতি হলো। ওই ডাল কত টাকায় বিক্রয় করলে তার 6% লাভ হতো? মাশাআল্লাহ। অর্থাৎ উনি কোনোভাবে ডাল বিক্রি করে 5% উনি লস করছেন। হ্যাঁ, লস কইরা বলছেন যে আমি কত টাকা দিয়ে যদি কত টাকা আমার ওই ডাল বিক্রয় করলে আমার এখানে লাভ 6% হইতো, ওইটা উনি হিসাব করতেছেন। ঠিক আছে, এবং হিসাব করে ইনি কত পাইলেন ওইটা আমরা এখন দেখব। ঠিক আছে, দেখো 2 নম্বর প্রশ্ন বলবো আমরা 5% ক্ষতিতে দোকানদারের ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 100 বিয়োগ 5 মানে হচ্ছে 95 টাকা। আচ্ছা, এখন যে 5% লাভ হয়েছে যে টাকার উপর, ওই টাকাটা দেওয়া আছে, ওইটা হচ্ছে বিক্রয় মূল্য দেওয়া আছে। তার মানে বের করতে হবে এখন ক্রয় মূল্য। ঠিক আছে, তাহলে আমরা বলবো বিক্রয় মূল্য
বিক্রয় মূল্য 100, বিক্রয় মূল্য 95 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। অতএব 1 টাকা বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100 ভাগ হচ্ছে 95 টাকা। অতএব বিক্রয় মূল্য 2375 টাকা হলে ক্রয় মূল্য হচ্ছে 100 গুণ 2375 ভাগ হচ্ছে 95 টাকা। ঠিক আছে? ওকে, এখন এই জায়গায় যদি আমরা কাটাকাটি করি তাহলে আমরা পাবো 2375, তাহলে কত হইল 2, 5 দুগুণে 10, হাতে রইল 1, তারপর 9 দুগুণে 18, 1 19, তারপরে 7, তারপরে কত 13 থেকে যদি আমি 9 মাইনাস করি 4, তারপরে এখানে কত, এখানে হচ্ছে 0, তারপরে এই 5 যদি নিয়ে আসি, এখন আমরা 5 দিলাম, কত হইল 5 5 25, এর 5 হাতে রইল 2, তারপরে হচ্ছে 5 9 45, আর 2 হচ্ছে 47, মানে হচ্ছে 25, এটা কাটলে হবে 25 গুণ 100 মানে হচ্ছে 2500। অর্থাৎ দোকানদার 2500 টাকার ডাল 2375 টাকায় বিক্রয় করলেন, মানে হচ্ছে উনি 5% লস করলেন। ঠিক আছে, এখন ওই ডাল, এই 2500 টাকার ডাল উনি কত টাকায় বিক্রয় করলে 6% লাভ হতো, এখন দেখব। এখন 6% লাভে দোকানদারের ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 100 যোগ 6 মানে হচ্ছে 106 টাকা। এখন আমরা কি বের করব? বিক্রয় মূল্য বের করব। তার মানে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 106 টাকা। অতএব ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 106 ভাগ হচ্ছে 100 টাকা। অতএব ক্রয় মূল্য কত ছিল? 2500 টাকা ছিল। 2500 টাকা ডাল আমার বিক্রি করতে হবে 106 গুণ 2500 ভাগ হচ্ছে 100 টাকা। মানে হচ্ছে 0 0 কাটা দিলে 25 গুণ 106, 2500 হচ্ছে 150, মানে হচ্ছে 2500 2650, 2650, এই এত টাকা। ঠিক আছে, এই টাকায় বিক্রয় করলে উনার 6% লাভ হতো। বোঝা গেছে? 6% লাভ হতে হলে ওই দোকানদারকে এই এত টাকায় ডালটা বিক্রয় করতে হবে। ঠিক আছে, নতুবা 6% লাভ হবে না। বোঝা গেছে? ওকে, এখন আমরা 3 নম্বর প্রশ্ন দেখব। ঠিক আছে, 3 নম্বর প্রশ্নটা কি ছিল দেখো। 3 নম্বর প্রশ্নটা কি ছিল? ধরো একজন মানুষ বাজারে গেল এবং যাইয়া 10টা কলা 30 টাকা দিয়ে কিনলো। 30 টাকা দিয়ে কিনলো। ঠিক আছে, তার মানে একটা কলার দাম পড়ছে এখানে 3 টাকা। ঠিক আছে, আবার আরো দোকানদার, ওই মানুষটা ধরো বাজারের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাইয়া আরেকটা দোকানের কাছে পাইছে যে উনি বিক্রি করতেছেন 15টি কলা বিক্রি করতেছেন 30 টাকায়। মানে এখানে একটি কলার দাম পড়ছে 2 টাকা। ঠিক আছে, তার মানে ওই জায়গায় সস্তা দামে উনি পাচ্ছেন, এজন্য উনি ওইখানেও কলা কিনলেন, এখানেও তো প্রথমে কলা কিনে ফেললেন। ঠিক আছে, তাইলে দেখা গেল উনি 2টা জায়গা থেকে কলা কিনলেন, তারপরে উনি উনার নিজ এলাকায় নিয়ে আবার বিক্রি করলেন 12টি, 30 টাকায় 12টি ধরে উনি বিক্রি করলেন। 12টি কলার দাম ধরে উনি বিক্রয় করলেন 30 টাকা।
বোঝা গেছে? ওকে, 30 টাকা। তাইলে দেখা গেল উনি দেখা দরকার এখন উনি কত টাকা লাভ করলেন, লাভ বা ক্ষতি কতটুকু হইল ওইটা আমরা এখন হিসাব করব, ঠিক আছে? ওকে, এই 3 নম্বর প্রশ্ন দেখো, আমরা এখানে লিখব যে 10টি কলার দাম 30 টাকা, অতএব একটি কলার দাম হচ্ছে, দাম বলতে এখানে ক্রয় মূল্য দিব, ক্রয় মূল্য 30 টাকা। তাইলে এখানে 30 ভাগ হচ্ছে 10 মানে হচ্ছে 3 টাকা। ওকে, এবং 15টি কলার ক্রয় মূল্য হচ্ছে 30 টাকা, অতএব একটি কলার ক্রয় মূল্য হচ্ছে 30 ভাগ হচ্ছে 15 মানে হচ্ছে 2 টাকা। তাহলে বোঝা গেল এখানে একটা কলার দাম আর এখানে একটা কলার দাম মোট হচ্ছে কত? 5 টাকা, ঠিক আছে? অতএব এখানে 1 যোগ 1 1 যোগ 1 বা 2টি কলার ক্রয় মূল্য 3 যোগ হচ্ছে 2 বা 5 টাকা। আমরা 2টা কলার ক্রয় মূল্য পাইলাম কত? 5 টাকা। ওকে, এখন আমরা দেখব উনি 12টা কলা বিক্রয় করছেন ওনার এলাকায় নিয়ে, 12টি কলার দাম, কলার বিক্রয় মূল্য, 12টি কলার বিক্রয় মূল্য 30 টাকা। অতএব একটি কলার বিক্রয় মূল্য হচ্ছে 30 ভাগ 12 টাকা, অতএব 2টা কলার ক্রয় মূল্য, যেহেতু 2টা কলার ক্রয় মূল্য ছিল 5 টাকা, এখন আমরা 2টা কলার বিক্রয় মূল্য বের করব, ঠিক আছে? 30 গুণ 2 ভাগ হচ্ছে 12, কত হইল? 12কে 2 দ্বারা ভাগ করলে 6, 30কে 6 দ্বারা ভাগ করলে 5, কত হইল? 5 টাকা। মানে বোঝা গেল 2টা কলার বিক্রয় মূল্য পড়েছে কত? 5 টাকা, আর ক্রয় মূল্য পড়েছে 5 টাকা। বলো তো এখানে লাভ হইল না লস হইল? হ্যাঁ, শিক্ষার্থীরা দেখো, এখানে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য সমান বিধায় আমরা বলতে পারি এখানে লাভ বা ক্ষতি কিছুই হয়নি। এখানে লাভ বা ক্ষতি কিছুই হয়নি, এটাই হচ্ছে আনসার। আনসার হচ্ছে লাভ বা ক্ষতি কিছুই হলো না। বোঝা গেছে? ওকে, এখন আমরা দেখব 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন হচ্ছে বার্ষিক শতকরা মুনাফার হার 10.5 টাকা হলে, 10.5 টাকা বলতে হচ্ছে 10 টাকা 50 পয়সা, ঠিক আছে? বার্ষিক শতকরা মুনাফার হার 10 টাকা 50 পয়সা যদি হয়, তাহলে 2000 টাকার 5 বছরের মুনাফা কত হবে? এই বিষয়টা বুঝো আগে। মনে করো তুমি কোনো একটা ব্যাংকে নিয়ে 2000 টাকা রাখছো, ঠিক আছে, 5 বছরের জন্য। এখন ব্যাংকার বলতেছে, ব্যাংকের অফিসার বলতেছে তোমাকে সে প্রতি 100 টাকায় দিবে, 100 টাকায় দিবে 1 বছরে 10 টাকা 50 পয়সা। তাহলে এখানে 1000 টাকায় কত হবে? তার 10 গুণ হবে। কত হবে? মানে 1050 হবে। আর 2000 টাকায় মানে প্রতি 100 টাকায় দিবে সে 10 টাকা 50 পয়সা, আর এখানে প্রতি 1000-এ হবে 105 টাকা, তাহলে 2000-এ হবে 210 টাকা। কত? 210 টাকা। এখন সে এইরকম যদি 5 বছর রাখে তাহলে হবে 5 21-এ হচ্ছে 105 আর সাথে হচ্ছে 0 মানে 1050 টাকা। আমরা এই অঙ্কটাই সূত্রের সাহায্যে করব। দেখো, বলবা দেওয়া আছে, কি আছে? দেওয়া আছে মূলধন, মানে যে টাকাটা সে ব্যাংকে রাখছিল সেই টাকাটা হচ্ছে 2000 টাকা, ঠিক আছে? এই টাকাটা হচ্ছে 2000 টাকা। এরপরে মুনাফার হার, মুনাফার হার মানে যেই হারে ব্যাংক তাকে লভ্যাংশ বা মুনাফাটা দিবে, মুনাফার হার হচ্ছে 10.50%। হ্যাঁ, এটা মানে হচ্ছে 10.5 ভাগ হচ্ছে 100।
ঠিক আছে এইটা। ওকে, এরপরে দেখো সময়, সময় হচ্ছে n, n ইজ ইকুয়াল টু 5 বছর। কত? 5 বছর। এরপরে বলছে মুনাফা কত, মানে 5 বছর পরে মুনাফাটা কত আসবে। ওকে, এখন বলবা কি আমরা জানি, কি জানি? আমরা জানি i ইজ ইকুয়াল টু হচ্ছে PNR। পি এর মান হচ্ছে 2000 টাকা, n এর মান হচ্ছে 5 বছর, আর এর মান হচ্ছে 10.5 ভাগ হচ্ছে 100। এই শূন্যে কাটা, এই শূন্যে কাটা। 5 বিষয়ে হচ্ছে 100 গুণ হচ্ছে 10.5। আমরা যদি 10.5কে 100 দ্বারা গুণ করি তাহলে হবে 1050, মানে 1050। এটাই হচ্ছে আই। এখন হিসাব করে দেখো, এই হিসাবটা আমরা এখানে পাইছিলাম না? অথচ এটা তোমরা বুঝবা না, কিন্তু এটা তোমার বইয়ের একটা ফর্মুলা দিয়ে আমরা এই হিসাবটা করছি, এবং এটাই হচ্ছে আমাদের সরল মুনাফা। এত টাকা, মানে এটাই হচ্ছে সুদ। ব্যাংক তোমাকে যেটা দিচ্ছে এটা হচ্ছে মুনাফা, মানে হচ্ছে ইন্টারেস্ট। ঠিক আছে, এই ইন্টারেস্টটা হচ্ছে 1050 টাকা। এটা হচ্ছে 2000 টাকার উপর 5 বছরের মুনাফা। ঠিক আছে, ওকে। তারপরে 5 নাম্বার প্রশ্ন হচ্ছে বার্ষিক মুনাফা শতকরা 10 টাকা থেকে কমে 8 টাকা হওয়ায় 3000 টাকা 3 বছরের মুনাফা কত কম হবে। মানে এটা হচ্ছে এরকম যে 3000 টাকায় 3 বছরে 10% যদি ধরো 500 টাকা হয়, তাহলে যদি এটা 10% করে যদি না দেয়, যদি দেয় 8%, তাহলে তো অবশ্যই এখানে 500 টাকা দিবে না, হয়তো 400 টাকা দিবে বা 350 টাকা দিবে। এখন যে টাকাটা কম দিল, ওই কমের পরিমাণ মুনাফা কতটুকু কম দেবে এটার হিসাব চাইছে। ঠিক আছে, ওকে। এখন আমরা ওইটা হিসাব করব। দেখো দেওয়া আছে মূলধন হচ্ছে 3000 টাকা। কত? মূলধন হচ্ছে 3000 টাকা, এবং প্রশ্ন হচ্ছে 5। মুনাফার হার দেওয়া আছে, বলছে যে মুনাফার হার কমে কত? 10% মাইনাস হচ্ছে 8%, মানে হচ্ছে 2% কমছে। এই 2% মানে হচ্ছে 100 ভাগের 2। ঠিক আছে, মানে এখন 100 টাকায় 2 টাকা কমছে। আর ওকে, সময় হচ্ছে 3 বছর। এখানে মুনাফা কতটুকু কমলো এটা আমরা এখন হিসাব করব। ঠিক আছে, ওকে। এখন আমরা দেখি পি এর মান হচ্ছে এখানে 3000 টাকা, এন এর মান হচ্ছে 3 বছর, আর আর এর মান হচ্ছে 2 ভাগ হচ্ছে 100। এই শূন্য। তারপরে হচ্ছে 3 দুগুণে 6, 30 গুণ হচ্ছে 6, 3 6 কত? 18। এই যে শূন্য, এটাই হচ্ছে আনসার। বোঝা গেছে? এই 180 টাকাই হচ্ছে মুনাফা কমলো। 3 বছরে 3000 টাকায় 180 টাকা মুনাফা কমছে। ওকে, তারপরে আমরা এখন করব 6 নাম্বার প্রশ্ন। 6 নম্বর প্রশ্ন কি বলছে? বার্ষিক শতকরা মুনাফা কত হলে, মাশাআল্লাহ, বার্ষিক শতকরা মুনাফা কত হলে 13,000 টাকা 5 বছরে মুনাফা আসলে 18,850 টাকা হয়ে যাবে। ওকে, এখানে 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্নে বলছে 6 নম্বর প্রশ্নে বলছে যে দেওয়া আছে মূলধন হচ্ছে 13,000 টাকা, আর মুনাফার হার বলছে কত হলে, মুনাফার হার আর এর মান দেওয়া নাই, সময় বলছে 5 বছর পরে মুনাফা আসল এ এর মান হয়ে যাবে 18,850 টাকা। মানে হচ্ছে এখানে মুনাফা এবং আসল দুটোটাই আছে, তার মানে এখানে মুনাফা কত আমরা বের করতে পারবো। মুনাফা আই ইজ ইকুয়াল টু এ মাইনাস হচ্ছে পি। এখানে এ এর ভ্যালু হচ্ছে 18,850, আর পি এর ভ্যালুটা হচ্ছে এখানে 13,000 টাকা। ঠিক আছে, ওকে। 18,550 থেকে যদি আমি 13,000 মাইনাস করি তাহলে হবে 5,850 টাকা। এটা হচ্ছে মুনাফা। ঠিক আছে, ইন্টারেস্ট। ওকে, এখন বলবো আমরা জানি কি বের করবা তোমরা? আর এর মান বের করবা। ঠিক আছে, তাহলে আমরা জানি আর এর সূত্র হচ্ছে আই বাই পি এন ইন্টু হচ্ছে 100%। কিভাবে হলো দেখো, আমরা জানি আই ইজ ইকুয়াল টু পি এন আর। ওকে,
যদি আমরা আরটাকে ডানে রাখি তাহলে pnটা গুণ আছে বাম পাশে নিলে হবে ভাগ, ঠিক আছে। আচ্ছা এখন দেখো আমরা যে i/pnটা লিখি আর এর মান যদি 10% হয় তাহলে আমরা লিখি এভাবে 10 ভাগ হচ্ছে 100, ঠিক আছে। তাহলে এই 100টা এখানে চলে আসলে কি হবে, গুণ হবে, ঠিক আছে। এই জন্য আমরা এখানে 100 দিয়ে গুণ করি। ওকে, এখন দেখো এখানে i এর ভ্যালুটা হচ্ছে 5850, p এর মান হচ্ছে 13000 আর n এর মান হচ্ছে 5 আর 100, ঠিক আছে। এখন দেখো এখানে এই শূন্যে কাটা, এই দুইটা শূন্য এই দুইটা শূন্য কাটা, তারপরে এখানে এই 5 দিয়ে এটা কাটলে হবে 1 1 আর হচ্ছে 5 7 35, ঠিক আছে। আর 117কে 13 দ্বারা ভাগ করলে এখানে হবে 9, অর্থাৎ এখানে 9 আর এই হচ্ছে পার্সেন্ট। এটাই হচ্ছে এখানে আনসার, বোঝা গেছে। এই 6 নম্বরের আনসার হচ্ছে এটা। তারপরে প্রশ্ন হচ্ছে বার্ষিক শতকরা কত মুনাফায় কোনো আসল 8 বছরে ওই আসলের দ্বিগুণ হয়ে যাবে, ঠিক আছে। মুনাফা আসলে তার দ্বিগুণ হয়ে যাবে। ওকে, তাহলে এখানে বলবো আমরা যে 7 নম্বর প্রশ্নে মনে করি যেহেতু মূলধন দেওয়া নাই, মনে করি মূলধন হচ্ছে p টাকা, ঠিক আছে। দেওয়া না থাকলেই p ধরে ফেলবো। মুনাফার হার দেওয়া আছে কত, মুনাফার হার কত দেওয়া আছে, কত মুনাফা এটাও দেওয়া নাই, এটা আর এর মান বের করব, তাইলে এটা আর হিসেবে থাকবে। এরপরে সময় n ইজ ইকুয়াল টু কত, 8 বছর দেওয়া আছে, যেখানে বলছে মুনাফা আসলে 8 বছর পরে হয়ে যাবে আসলের দ্বিগুণ, ঠিক আছে। তাহলে এখানে মুনাফাটা কত হবে, a মাইনাস p। এখানে a এর ভ্যালু হচ্ছে 2p আর p হচ্ছে মূলধন, তাহলে কত হইল p, 2p মাইনাস p মানে হচ্ছে p। তাহলে r ইজ ইকুয়াল টু হবে কত, এখানে i/pn। এখানে i এর ভ্যালুটা হচ্ছে p আর p তো p আছে, আর n হচ্ছে এখানে কত 8 গুণ হচ্ছে 100%, ঠিক আছে। ওকে, এই p খাটা, তাহলে 100 ভাগ হচ্ছে 8%, 100 ভাগ হচ্ছে 8%। তোমরা এটা ক্যালকুলেটর ইউজ করে দেখবা কত, তো 12.5%, এটা হচ্ছে 12.5%। 8 12 96 আর হচ্ছে 8 4কে 8 দ্বারা ভাগ করলে 0.5 হয়, ঠিক আছে। ওকে, এটা হচ্ছে 7 নম্বরের আনসার, এটা হচ্ছে 7 নম্বরের আনসার। ওকে, এরপরে 8 নম্বর প্রশ্ন কি বলছে, প্রশ্নে বলছে দুইটা অংশ কি বলছে, 6500 টাকা যে হার মুনাফায় 4 বছরে মুনাফা আসলে 8840 টাকা হয়, ওই একই হার মুনাফায় কত টাকা 4 বছরে মুনাফা আসলে 10,200 টাকা হবে। এই প্রশ্নটা একটু লিখি, দেখো এটা একটু জটিল আছে, জটিল প্রশ্নটা একটু দেখো। 8 নম্বর প্রশ্ন বলছে 6500 টাকা যে হার মুনাফায় কত বছরে, 4 বছরে মুনাফা আসলে 8840 টাকা হয়, ওই একই হার মুনাফায় কত টাকা, ওই একই হার মুনাফায় কত টাকা 4 বছরে মুনাফা আসলে 4 বছরে মুনাফা আসলে 10,200 টাকা হবে। ওকে, এখন আমরা দেখলাম এইটা হচ্ছে p, এরপরে এখানে যে হার মুনাফায় মানে আর এর মান দেওয়া নাই, তারপরে এখানে n হচ্ছে 4 বছর মুনাফা আসল, এখানে এটা হচ্ছে a, মানে এই অঙ্কটাতে আর এর মান এখান থেকে বের করব, তারপরে এখান থেকে যে মানটা বের করব সেটাই হচ্ছে এখানকার আর, বুঝা গেছে। আর এই জায়গায় এটা হচ্ছে p এর মান, অর্থাৎ একেবারে শেষে p এর মান বের করব, যেখানে এটা হচ্ছে n এর মান, এটা হচ্ছে a এর মান, ঠিক আছে। ওকে, তাহলে আমরা ওই উপরের লাইনটা আগে সমাধান করব। বলবা কি দেওয়া আছে
প্রথম অংশে মূলধন P ইজ ইকুয়াল টু হচ্ছে 6500 টাকা। তারপরে মুনাফার হার আর ইজ ইকুয়াল টু হচ্ছে হোয়াট, যেখানে সময় n ইজ ইকুয়াল টু 4 বছর। মুনাফা আসল কত দেওয়া আছে? মুনাফা আসল এ এর ভ্যালুটা হচ্ছে 8840 টাকা। আচ্ছা, মুনাফা আসল যদি 8840 টাকা হয় আর এখানে মূলধন যদি 6500 টাকা হয়, তাহলে মুনাফা আসল থেকে আমরা আসল মাইনাস করলে পাবো মুনাফা। অতএব মুনাফাটা হচ্ছে I ইজ ইকুয়াল টু A মাইনাস হচ্ছে P, মানে হচ্ছে 8840 মাইনাস হচ্ছে 6500 টাকা। মানে 0 থেকে 0 গেলে 0, 4 থেকে 0 গেলে 4, 8 থেকে 5 গেলে 3, আর 8 থেকে 6 গেলে হচ্ছে 2, এত টাকা। ওকে, এখন আমরা জানি R ইজ ইকুয়াল টু I বাই PN ইন্টু হচ্ছে 100%। এখানে I এর ভ্যালুটা হচ্ছে 2340, P এর ভ্যালুটা হচ্ছে 6500, N এর ভ্যালুটা হচ্ছে কত? 4 বছর, আর হচ্ছে 100%। এখানে এই শূন্য কাটা, এই শূন্য কাটা, ঠিক আছে? এরপরে এখানে এইটা দিয়ে যদি আমি এটা কাটি, তাইলে কত হবে? 4 5 20। তারপরে এটা দিয়ে কাটি আমরা, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 2, তারপরে এটা দিয়ে যদি এটা কাটি তাহলে আমাদের এখানে হবে 1, তারপরে হচ্ছে কত 1, তারপরে হচ্ছে এখানে 7 14, তারপর এটা কাটা যাবে, তারপরে এই 5 দিয়ে 65কে কাটলে হবে 5 13 65, তারপরে 117কে 13 দ্বারা ভাগ করলে হবে 9, অর্থাৎ হচ্ছে 9%। কত হইল? 9% হইল। ঠিক আছে, আমরা জানি এখানে আর এর মান হচ্ছে, আর এর সূত্র হচ্ছে I বাই PN ইন্টু শতভাগ। ঠিক আছে, ওকে, এখানে আর এর মানটা পাইছি আমরা কত? 9%। ওকে, এটা হচ্ছে প্রথম অংশ, অর্থাৎ এই যে উদ্দীপকের যে প্রথম লাইন, এই প্রথম লাইনের কাজ আমাদের শেষ। প্রথম লাইনের কাজ আমাদের এতটুকু শেষ। ওকে, অর্থাৎ এই 9%ই হচ্ছে এখানে এই হার, অর্থাৎ এখানে আর এর মান কত? 9%। এখানে আর এর মান কত? 9%। ওকে, এখন এই 9% মুনাফায় কত টাকা, মানে আসল কত টাকা হলে 4 বছরে মুনাফা আসলে 10,200 টাকা হবে। ঠিক আছে, ওকে, এখন আমরা বলবো যে দ্বিতীয় অংশে মূলধন কত? মূলধন এখানে দ্বিতীয় অংশে মূলধন P টাকা। কত টাকা? P টাকা। আর মুনাফার হার কত? 9%। কত পার্সেন্ট? 9%। সময় কত? 4 বছর। মুনাফা আসল হবে 10,200 টাকা। তাহলে এখানে মুনাফা বের করার কোনো সিস্টেম নাই যেহেতু, তাহলে আমরা এই জায়গায় বলবো যে আমরা জানি, অতএব এখানে এই জায়গায় A এর সূত্র হচ্ছে P ইন্টু 1 প্লাস হচ্ছে NR। ঠিক আছে, ওকে, 10,200। ওকে, তাইলে P ইজ ইকুয়াল টু হচ্ছে 10,200 ভাগ হচ্ছে 1, আর N এর ভ্যালুটা হচ্ছে 4, আর R এর ভ্যালুটা হচ্ছে 9%, 9 ভাগ হচ্ছে 100। ওকে, অর্থাৎ এখানে 10,200 ভাগ হচ্ছে 1 প্লাস 4 আর 9 গুণ করলে 4 নং 36, 36কে 100 দ্বারা ভাগ করলে হবে 0.36। ঠিক আছে, অর্থাৎ এটাকে এটা দিয়ে ভাগ করলে হবে 10,200 ভাগ হচ্ছে 1.36, মানে হচ্ছে, ক্যালকুলেটর দিয়ে তোমরা চেক করে ফেলবা, দেখবা কত। 10,000 এটা হচ্ছে 10,000কে ভাগ করলে 7,500 হবে। কত হবে? 7,500, এত টাকা।
এটা হচ্ছে আনসার। ওকে, তারপরে এখন আমরা দেখব 9 নম্বর প্রশ্ন। 9 নম্বর প্রশ্ন বলছে রিয়াদ সাহেব কিছু টাকা ব্যাংকে জমা রেখে 4 বছর পরে, রিয়াদ সাহেব কিছু টাকা ব্যাংকে রেখে 4 বছর পরে ওই টাকার উপর 4,760 টাকা উনি মুনাফা পেলেন। ব্যাংকের বার্ষিক মুনাফার হার যদি 8.5 টাকা হয় তাহলে তিনি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন? মানে ওনার প্রশ্ন হচ্ছে যে রিয়াদ সাহেব কিছু টাকা ব্যাংকে রাখলেন, ঠিক আছে, তারপরে উনি 4 বছর পরে 1 বছর 2 বছর 3 বছর 4 বছর পরে উনি 4,000 ওই যে টাকাটা রাখছিলেন ওই টাকার উপর 4,760 টাকা উনি লাভ পেলেন, ঠিক আছে। ওই লাভ যে টাকার উপরে পেলেন ওই টাকাটা বের করতে চাইছে, ঠিক আছে, যেখানে ওনার বার্ষিক হারটা ছিল 8.5 টাকা, ঠিক আছে। ওকে, রিয়াদ সাহেবের অঙ্ক, এটা হচ্ছে 9 নম্বর প্রশ্ন। 9 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, 9 নম্বর প্রশ্নে বলছে যে দেওয়া আছে মূলধন তো আর দেওয়া নাই, মূলধন হচ্ছে মনে করি, ঠিক আছে। ওকে, মুনাফার হার আর এর মান হচ্ছে 8.5%। ওকে, সময় এন এর মান হচ্ছে 4 বছর, আর হচ্ছে মুনাফা আই এর মান হচ্ছে 4,760 টাকা। ওকে, আমরা জানি পি ইজ ইকুয়াল টু হচ্ছে আই বাই এনআর। কেমনে দেখো, আই যদি পি এনআর হয় তাহলে পি যদি রানে থাকে তাহলে আই বাই হবে এনআর, ঠিক আছে, এটাই হচ্ছে পি এর সূত্র। ওকে, তাহলে আই এর মানটা হচ্ছে 4,760 ভাগ হচ্ছে এন এর মান কত, এন এর মান হচ্ছে এখানে 4 বছর, আর এর মান হচ্ছে 8.5 ভাগ হচ্ছে 100%। ওকে, 4 আর 4টা 32 34 34 ভাগ করলে কত হইলো 4,760 14,000 টাকা উনি ব্যাংকে জমা রাখছিলেন 14,000 টাকা। বোঝা গেছে? এটাই হচ্ছে আনসার। উনি ব্যাংকে 14,000 টাকা রাখছিলেন, যেখানে 4 বছর পরে ওই টাকার উপরে ব্যাংক তাকে 4,760 টাকা মুনাফা দিয়েছে, ঠিক আছে, এটাই হচ্ছে আনসার। ওকে, তারপরে 10 নম্বর প্রশ্ন হচ্ছে শতকরা বার্ষিক যে হারে কোনো মূলধন 6 বছরে মুনাফা মূলধনে দ্বিগুণ হয় সেই হারে কত টাকা 4 বছরে মুনাফা মূলধনে 2,050 টাকা হবে। ওকে, এখানে এই যে 10 নম্বর যেটা প্রশ্ন দেওয়া আছে, 10 নম্বর প্রশ্ন, মনে করি মূলধন, যেহেতু মূলধন দেওয়া নাই তাহলে ধরবো মূলধন পি টাকা, ঠিক আছে, মুনাফার হার আর এর মান নাই, এটা আমরা বের করব, ঠিক আছে, আর এর মান নাই। ওকে, তারপরে মুনাফা আসল এ সমান হচ্ছে মানে মূলধনের দ্বিগুণ হবে 2p, যেখানে সময় হচ্ছে এন সমান হচ্ছে কত বছর, 6 বছর পরে, 6 বছর পরে 6 বছর। তাহলে আমরা এখানে আর এর মান বের করতে পারবো, বলবো আমরা জানি আর ইজ ইকুয়াল টু আই বাই পি এন ইন্টু হচ্ছে 100%। আই এর ভ্যালুটা হচ্ছে আই এর ভ্যালু, যেখানে আমরা বলবো মুনাফা আই সমান হচ্ছে 2p মাইনাস হচ্ছে p মানে হচ্ছে p টাকা, p ভাগ হচ্ছে p ইন্টু হলো n এর মান হচ্ছে 6 গুণ হচ্ছে 100%, p কাটা মানে হচ্ছে 100 ভাগ হচ্ছে 6%। ওকে, আচ্ছা, এখানে এই পার্সেন্টই হচ্ছে পরবর্তী যে অঙ্কটা আছে, যে অংশটা আছে ওই অংশের পার্সেন্ট এটা, ঠিক আছে।
বলছে সেই হারে কত টাকা 4 বছরে মুনাফা মূলধনে 2050 টাকা হবে। আবার মুনাফার হার আর ইজ ইকুয়াল টু হচ্ছে 100 ভাগ হচ্ছে 6%, মানে হচ্ছে 100 ভাগ 6 গুণ হচ্ছে 1 বাই হইল 100, মানে হচ্ছে এটা কাটা, মানে হচ্ছে 6 ভাগের 1। ওকে, তারপরে অতএব এরপরে হচ্ছে সময়। সময় এখন দেওয়া আছে কম, 4 বছর। এরপরে মুনাফা মূলধন এর সমান হচ্ছে কত? 2050 টাকা। ওকে, আচ্ছা এখন বলো তো এখানে কি চাইছে? এখানে চাইছে আমার পি, আর মূলধনটা চাইছে, এই মূলধনটা চাইছে, ঠিক আছে? তাহলে আমরা এখানে মুনাফা মূলধনের সূত্রটা আমরা জানি, পি ইন্টু 1 প্লাস হচ্ছে এন আর ইজ ইকুয়াল টু যে 2050। ওকে, তাহলে পি বামে রাখবো আর বাকিটুকু অংশ আমরা ডানে নিয়ে যাব। 1 প্লাস এন এর মান হচ্ছে 4 আর আর এর মান হচ্ছে 6 ভাগের 1, ঠিক আছে? এটা যদি আমরা কাজ করি তাহলে দেখব আমরা কত হয়। 4 ভাগ 6 মানে হচ্ছে 2 ভাগ 3, মানে হচ্ছে 0.66, 1 প্লাস 0.66 মানে হচ্ছে 1.66। মানে হিসাব করলে এইখানে হবে 2, এখানে হবে 3, তারপরে 2কে 3 দ্বারা ভাগ করলে হবে 0.66, 1 প্লাস 0.66 মানে হচ্ছে 1.66। 2050-কে 1.66 দ্বারা ভাগ করলে আমরা পাবো 1230 টাকা। 1230 টাকা, এটাই হচ্ছে মূলধন, ঠিক আছে? এটা মূলধন। ওকে, এখানে মূলধন দেওয়া ছিল না, বলছে ওই মূলধন 6 বছরে হয়ে যায় দ্বিগুণ, যেখানে পরবর্তীতে বলছে ওই একই হার মুনাফায় 4 বছর পরে তার মুনাফা মূলধনে হয়ে যায় 2050 টাকা। তাহলে ওই মূলধনটা ছিল কত? 1230 টাকা, ঠিক আছে? ওকে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে বিগত 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 8 নাম্বার প্রশ্নের মতো। ওকে, এখন দেখো 11 নাম্বার প্রশ্ন বলছে কি, বার্ষিক শতকরা 6 টাকা মুনাফায় 500 টাকার 4 বছরের মুনাফা যত হয়, মানে মুনাফা যত হয়, বার্ষিক শতকরা 5 টাকা মুনাফায় কত টাকার 2 বছর 6 মাসের মুনাফা তত হবে। মানে মুনাফা দুনো জায়গায় সমান, ঠিক আছে? মুনাফা দুনো জায়গায় সমান, অর্থাৎ দুইটা অংশে কি দেওয়া আছে, কি দেওয়া আছে ওইটা আমরা এখন লিখব, তারপরে সমাধান করব, ঠিক আছে? প্রথম অংশে দেওয়া আছে 500 টাকা 4 বছরের মুনাফা যত টাকা হয়। এখানে 11 নম্বর প্রশ্ন বলছে দেওয়া আছে সময় n সমান হচ্ছে 6, এরপরে মূলধন p সমান হচ্ছে 500, আর হচ্ছে আর কি দেওয়া আছে? নো, এটা সময় দেওয়া আছে 4 বছর, মুনাফার হার দেওয়া আছে, আর এর মান 6%, মানে হচ্ছে 6 ভাগ হচ্ছে 100, ঠিক আছে? এখন এই জায়গায় মুনাফা কত? মুনাফা দেওয়া নাই, মুনাফা আমরা আই এর মান বের করব। আই এর সূত্র হচ্ছে পি এন আর, ঠিক আছে? পি এর মান হচ্ছে 500 আর এন এর মান হচ্ছে 4 আর আর এর মান হচ্ছে 6 ভাগ হইল 100। এই 0 0 কাটা, 4 5 20 আর 6 দুগুণে 12, 120 টাকা। মুনাফা হচ্ছে 120 টাকা, ঠিক আছে? এখন ওই জায়গায় আই এর সূত্রটা হচ্ছে কত? এখানে এখন আবার আর কি, আবার দেওয়া আছে মূলধন P is equal to what? P is equal to what? শতকরা মুনাফার হার R is equal to হচ্ছে 5%, আর সময় দেওয়া আছে n এর মান হচ্ছে 2 বছর 6 মাস। আচ্ছা বলো তো
কত মাস সমান 1 বছর? আমরা জানি 12 মাস সমান 1 বছর। তাইলে 6 মাস সমান হচ্ছে অর্ধেক বছর, মানে হচ্ছে 0.5 ইয়ার, মানে হচ্ছে 2.5 ইয়ার। ওকে, বুঝা গেছে? 2 বছর 6 মাস মানে হচ্ছে 2.5 বছর। ঠিক আছে? ওকে, এটা হচ্ছে n এর মান। এরপরে আর কি লাগবে আমার? আর কিছুই তো লাগার কথা না। আয় তো দেওয়া আছে, এবং মুনাফা। মুনাফা আয় সমান হচ্ছে ওই যে 120 টাকা। ওকে, আমরা জানি P ইজ ইকুয়াল টু হচ্ছে I বাই NR। I এর মান হচ্ছে 120, N এর মান হচ্ছে 2 বছর 6 মাস, আর R এর মান হচ্ছে 5%। ঠিক আছে? ওকে, এমন এটা কত হইল? এটা আমরা একটু হিসাব করি। ঠিক আছে? $960 টাকা। ওকে, এটা হচ্ছে 960 টাকা। ক্লিয়ার? ওকে, 11টা প্রশ্ন আমাদের এখন শেষ। এরপরে 12 নম্বর প্রশ্নে বলছে, 12 নম্বর প্রশ্ন বলছে বার্ষিক মুনাফা 8% থেকে বেড়ে 10% হওয়ায় তিশা মারমার আয় 4 বছরে 128 টাকা বেড়ে গেল, তার মূলধন কত ছিল? ওকে, তাহলে তার এখানে যেই হারটা বাড়ছে, এটা হার বাড়ছে, আগে ছিল 8%, এখন হয়েছে 10%, মানে 2% বাড়ছে। 2% বাড়ার কারণে তার 4 বছরে আয় বাড়ছে 128 টাকা। তাহলে তার মূলধন কত ছিল? ঠিক আছে? ওকে, এখন আমরা দেখব যে এখানে সময় কত? সময় হচ্ছে 4 বছর, যেহেতু সময় দেওয়া আছে, মূলধন দেওয়া নাই, মুনাফার হার বাড়ছে কতটুকু, এটা আমরা বসে এই জায়গায় অঙ্ক করে ফেলবো। ঠিক আছে? ওকে, 12 নম্বর প্রশ্নটা হচ্ছে, 12 নম্বর প্রশ্ন দেওয়া আছে সময় 4 বছর, মূলধন দেওয়া নাই, সময় মুনাফার হার বাড়ে কতটুকু বাড়ে? আর এর মান হচ্ছে 10% মাইনাস হচ্ছে 8% মানে হচ্ছে 2%, 2% মানে হচ্ছে 2/100, মানে 100/2। অতএব মুনাফা কত? মুনাফা দেওয়া আছে, মুনাফা আই এর মান হচ্ছে 128 টাকা। ওকে, আমরা জানি P সমান হচ্ছে I বাই NR। ওকে, I এর ভ্যালুটা হচ্ছে 128, আর N এর মান হচ্ছে 4 বছর, আর এর মান হচ্ছে 2%। ওকে, অর্থাৎ এই 100 যাবে উপরে, আর এই নিচের গুলো থাকবে। 128 গুণ হচ্ছে 100 ভাগ হচ্ছে 4 গুণ 2 মানে হচ্ছে 8। ওকে, এখন এই যে হিসাবটা হইল, এই হিসাব করলে কত হয় দেখি আমরা, 1600 টাকা। ওকে, এটাই হচ্ছে আনসার। বোঝা গেছে? এটা হচ্ছে 12 নম্বর প্রশ্নের আনসার। ওকে, এরপরে 13 নম্বর প্রশ্নে কি বলছে? এই তো এটা হচ্ছে একটা জটিল প্রশ্ন। এখানে প্রশ্নে বলছে যে কোনো আসল 3 বছরে মুনাফা আসলে হয়ে যায় 1578 টাকা, আর 5 বছরে মুনাফা আসল হয়ে যায় 1830 টাকা। মানে ওই জায়গায় আসলটা উল্লেখ করা না। মনে করো যে আসল হচ্ছে ধরো 1000 টাকা, আর ওই জায়গায় 3 বছর পরে হয়ে গেছে 1578 টাকা। ঠিক আছে? তার মানে এখানে লাভটা হচ্ছে 578 টাকা। এরপরে আবার বলছে যে 5 বছর পরে ওই টাকাটা হয়ে গেছে 1830 টাকা। তার মানে বোঝা গেছে এখন যেই টাকাটা বাড়ছে, মানে আগে ছিল কত 578 টাকা, আর এখন হয়েছে কত 1830 টাকা। মানে হচ্ছে এখানে বাড়ছে 830 টাকার মধ্যে বাড়ছে ওই যে 830 মাইনাস হচ্ছে 578 টাকা। যে টাকাটা বাড়ছে ওই টাকাটা শুধুমাত্র ছিল মুনাফা, ওইটা মূলধন বাড়ে নাই, ওটা মুনাফা বাড়ছে। মানে বাড়ছে কত সময়ে? মাত্র 2 বছরে। ঠিক আছে? কারণ 3 বছরে মুনাফা আসল ছিল 1578 টাকা, যেখানে 5 বছরে হয়েছে কত 1830 টাকা। ঠিক আছে? তাইলে শুধুমাত্র মুনাফাটা বাড়ছে 2 বছরে। ঠিক আছে? তাইলে 1 বছরে কত বাড়লো, 3 বছরে কত বাড়লো। 3 বছরেরটা পাইলে আমরা 3 বছরে মুনাফা আসল যেটা ছিল ওইটা থেকে আমরা 3 বছরের মুনাফাটা মাইনাস
করব, তাহলে থাকবে শুধু মূলধনের মানটা। ঠিক আছে, এখানে চাইছি যে মূলধন কত এবং মুনাফার হারটা কত। ঠিক আছে, ওকে, তাহলে এখন আমরা করব 13 নম্বর প্রশ্নে কি করব দেখো, বলবো আমরা 5 বছরে মুনাফা মূলধন 1830 টাকা, অতএব এবং 3 বছরে মুনাফা মূলধন হচ্ছে 1578 টাকা। তাহলে বলো তো এখানে 2 বছরে মুনাফা বাড়ে কতটুকু বাড়ছে? 0 থেকে 8 গেলে হচ্ছে 2, আর এখানে 2 থেকে 7 গেলে কত? 5, আর এখানে 7 থেকে 5 গেলে হচ্ছে 2 টাকা। অনেকে বলবা যে এটা কিভাবে মাইনাস করলাম, আসলে হচ্ছে এখানে 1 আনলাম, আর 10 থেকে 8 গেলে 2, আর এখানে রইল কত? 2 থেকে তো 7 যায় না, এখানে 1 থেকে নিয়ে বানাইলাম 12 থেকে 7 গেলে হচ্ছে 5, আর এখানে রইল 7 থেকে 5 গেলে হচ্ছে 2, আর 1 থেকে 1 গেলে হচ্ছে 0, যেটা বসানোর প্রয়োজন নাই। ওকে, তাহলে আমরা এখন কি বললাম? 1 বছরে মুনাফা বাড়ে কতটুকু? 252 ভাগ হচ্ছে 2 টাকা, মানে এখানে 3 বছরে মুনাফা বাড়ে কতটুকু? 252 গুণ 3 ভাগ হচ্ছে 2 টাকা, মানে হচ্ছে এখানে 378 টাকা। 378 টাকা। অতএব দেখো এখানে 3 বছরে মুনাফা মূলধন ছিল 1578 টাকা, যেখানে 3 বছরে শুধুমাত্র মুনাফা বাড়ছে 378 টাকা। যদি আমি এটা থেকে এটা মাইনাস করি তাহলে আমি কি পাচ্ছি? এখানে মূলধনটা পাচ্ছি। ঠিক আছে, তাইলে আমরা এখানে বলবো মূলধন P ইজ ইকুয়াল টু হচ্ছে A মাইনাস হচ্ছে I। এখানে A বলতে হচ্ছে কত? 1578, আর I হচ্ছে 378, মানে হচ্ছে 1200 টাকা। ঠিক আছে, এইটাই হচ্ছে আমার মূলধন। ওকে, এখন দেখো, এখন P তো আছে, P আছে, এখন মুনাফার হার চাইছে। এখন সময় কত? সময়, এই যে সময়টা ছিল 3 বছর, সময় ছিল কত? 3 বছর। ওকে, মূলধনও আছে, সময়ও আছে, আর চাইছে মুনাফার হার, যেখানে মুনাফা হচ্ছে 378 টাকা। মুনাফা কত? মুনাফা হচ্ছে আই এর মান হচ্ছে 378 টাকা, 78 টাকা। অতএব হার কত? হার আর ইজ ইকুয়াল টু হোয়াট? আমরা জানি আর ইজ ইকুয়াল টু আই বাই পি এন ইন্টু হচ্ছে 100%। ওকে, আই এর মান হচ্ছে 378, পি এর মান হচ্ছে 1200, আর এন এর মান হচ্ছে কত? 3 গুণ হচ্ছে 100%। ওকে, এখানে এই শূন্য কাটা, তারপরে এখানে এইটা দিয়ে এটাতে কাটলে হবে 1 2 আর হচ্ছে 6, 12, 126কে 12 দ্বারা ভাগ করলে হবে 10.5। ঠিক আছে, 10.5, আর এটা হচ্ছে পার্সেন্ট। ওকে, এটাই হচ্ছে আনসার, এটা হচ্ছে 13 এর আনসার। আনসার হচ্ছে দুইটা, এখানে 1200 টাকা হচ্ছে মূলধন, আর মুনাফার হার হচ্ছে 10.50%। ওকে, ওকে, তারপরে বার্ষিক 10% মুনাফায় 3000 টাকা এবং 8% মুনাফায় 2000 টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপর গড়ে শতকরা কত টাকা হারে মুনাফা পাওয়া যাবে? এই ঘটনাটা একটু বলি, শোনো। ধরো একটা ব্যাংকে নিয়ে একজন লোক 3000 টাকা রাখছে 10% মুনাফা। ঠিক আছে, তো অর্থাৎ ওই ব্যাংক তাকে 100 টাকায় 10 টাকা দিবে। আরেকটা ব্যাংকে নিয়ে উনি রাখছেন 2000 টাকা। ঠিক আছে, তাহলে কত? 2000 টাকায় মুনাফার হার কত ছিল? 8%। ঠিক আছে, মানে প্রতি 100 টাকায় 8 টাকা দিবে। ঠিক আছে, ওকে, তাহলে 1 বছর পরে ওনার মোট মুনাফা কত হবে?
এবং 1 বছর পরে ওনার মূলধনটা কত হবে? মূলধন তো যা রাখছিলেন তাই হবে, ঠিক আছে? 3000 আর 2000 হচ্ছে 5000 টাকা। আর মুনাফাটা হবে 1 বছর পরে কত? 10% মুনাফায় 3000 টাকার উপরে কত টাকা মুনাফা হবে? এবং 2000 টাকার উপর 8% মুনাফায় কত টাকা মুনাফা হবে? ওই দুইটা মুনাফার যোগফলই হচ্ছে 5000 টাকার 1 বছরের মুনাফা, ঠিক আছে? ওই টাকার পরে বলছে যে শতকরা কত হারে গড়ে পাওয়া যাবে, মানে আর এর মানটা চাইছে এখানে, ঠিক আছে? ওকে, দেওয়া আছে কত নম্বর প্রশ্ন এটা? এটা হচ্ছে 14 নম্বর প্রশ্ন। দেওয়া আছে মূলধন পি সমান হচ্ছে 3000 টাকা, মুনাফার হার আর এর মান হচ্ছে 10%। ওকে ওকে, মুনাফার হার এবং সময়, সময় এন এর মান হচ্ছে 1 বছর। ওকে, তাইলে মুনাফা কত? মুনাফা আই এর মান নাই, বলবা কি আমরা জানি আই এর সূত্র হচ্ছে আই ইজ ইকুয়াল টু পি এন আর, ঠিক আছে? পি এর মান হচ্ছে 3000, এন এর মান হচ্ছে 1 বছর, আর এর মান হচ্ছে 10%, 10 ভাগ হচ্ছে 100, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটলে হচ্ছে 300 টাকা, ঠিক আছে? এটা হচ্ছে 3000 টাকার উপর 1 বছরের মুনাফা 300 টাকা, এবং 2000 টাকার উপর 1 বছরের মুনাফা আই 8% মুনাফার হারে 2000 টাকার উপর 1 বছরের মুনাফা আই ইকুয়াল হচ্ছে পি এন আর। পি এর মান হচ্ছে 2000 আর এন এর মান হচ্ছে 1, আর এর মান হচ্ছে 8 ভাগ হচ্ছে 100, এই শূন্য এই শূন্য কাটা, মানে 8 দুগুণে 16 মানে 160 টাকা। বোঝা গেছে? অর্থাৎ ওনাদের মূলধন ছিল 3000 টাকা, আর এই হচ্ছে 2000 টাকা, হইল 5000 টাকা। অতএব মোট মূলধন পি সমান হচ্ছে 3000 যোগ হচ্ছে 2000, মানে হচ্ছে 5000 টাকা, ঠিক আছে? এরপর হচ্ছে মুনাফা, মোট মুনাফা আই সমান হচ্ছে 300, এই যে 300 টাকা আর এই হচ্ছে 160 টাকা, 300 যোগ হচ্ছে 160 টাকা, মানে হচ্ছে 460 টাকা, ঠিক আছে? ওকে, তারপরে